দীপ্ত টিভির ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক টক শো বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমরা কথা বলবো পোলট্রি পণ্যের বাজার দরের ওঠানামা এবং তার পেছনের ঘটনা প্রবাহ নিয়ে। আমার সাথে তিনজন অতিথি রয়েছেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে স্টুডিওতে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর জনাব সুলতান মাহমুদ। আছেন আমাদের সাথে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বিএবির সভাপতি জনাব মাহবুবুর রহমান, এবং আমাদের সাথে আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রুশাদ ফরিদি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই জনাব মাহবুবুর রহমানের কাছে আসতে চাই। আমরা সাম্প্রতিক সময়ে দেখছি পোলট্রি পণ্য, বিশেষ করে সেটা একদিনের মুরগির বাচ্চা থেকে শুরু করে ব্রয়লার মুরগির বাজার দর যেটি কেজি হিসেবে বিক্রি হয়, সেখানে বেশ ওঠানামা দেখছি। গ্রাহক হিসেবে, ভোক্তা হিসেবে অনেকে অনেক সময় সন্তুষ্টি প্রকাশ করলেও এর বিপরীত চিত্র হচ্ছে ক্ষুদ্র খামারি এবং অনেকেই বলছেন যে উৎপাদন মূল্যটুকুও পাওয়া যাচ্ছে না। আবার কখনো কখনো গ্রাহক হিসেবে আমরা দেখি যে এটি ডিমের ক্ষেত্রে আমরা দেখলাম যে আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে। এই যে বারবার দেখা যায় ওঠা নামা, এর পেছনের আসলে কারণগুলো কি, এবং আপনারা যারা একেবারে সরাসরি এই সাপ্লাই চেইনের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন। জি, আপনাকে ধন্যবাদ, এবং আজকে এই প্রোগ্রামে আপনারা যা আয়োজন করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শুনছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটি সুন্দর এবং প্রয়োজনীয়, আসলে এই সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে আমাদের সেক্টরের জন্য একটি বিষয়ের উপর আলোচনার আয়োজন করার জন্য। আসলে পোলট্রি এটা একটা লাইভ ইন্ডাস্ট্রি। প্রথমত পোলট্রি বলতে আমরা মুরগিকে বুঝি, এবং মুরগির মধ্যে কয়েকটা ধরন আছে। একটা ব্রয়লার, একটা লেয়ার। একটা হলো ডিম পাড়ার জন্য, যেটাকে লেয়ার বলা হয়, এবং যেটা ব্রয়লার সেটাকে মাংস তৈরি করার জন্য ওটা ব্যবহার করা হয়। তো এখানে আসলে এই ব্রয়লার এবং লেয়ার, এটার আগে আরেকটা ফার্মিং করতে হয়, যেটাকে আমরা সাধারণত ব্রিডিং ফার্ম বলি। অর্থাৎ যেই ফার্মগুলো থেকে ডিম হয়, অর্থাৎ প্যারেন্ট স্টক ফার্ম, সেখানে বাবা এবং মা লালন পালন করা হয়, এবং সেখান থেকে যে ডিম হয় সেটাকে হ্যাচিং ডিম বলা হয়। সেই হ্যাচিং ডিমটাই আসলে ইনকিউবেটর মেশিনে দিয়ে বাচ্চা ফুটানো হয়, এবং সেটা ব্রয়লারের বাবা মা থেকে যেই বাচ্চাটা হয় তাকে সেটা ব্রয়লার বাচ্চা হয়। আর লেয়ারের যেই ব্রিড বাবা মা, সেটা থেকে যেই ডিম হয়, সেই ডিমে যে বাচ্চা হয় সেটাকে আপনার লেয়ার বাচ্চা বা লেয়ার মুরগি বলা হয়। এখানে এর আগে আরেকটা স্তর আছে, সেটা জিপি ফার্ম, গ্র্যান্ড প্যারেন্ট ফার্ম, অর্থাৎ দাদা দাদির ফার্ম। তো সেখান থেকেই প্যারেন্ট স্টক হয়, প্যারেন্ট স্টক থেকে আবার কমার্শিয়াল ফার্ম হয়, কমার্শিয়াল ফার্ম থেকে আমরা মাংস পাই বা ডিম পাই। এখানে একটা লাইভ ইন্ডাস্ট্রি। এখানে এটা প্রাকৃতিক কারণ, তার ম্যানেজমেন্টাল ইস্যু, নানান ডিজিজ এবং মার্কেটের চাহিদা এবং উৎপাদনের সাথে তারতম্য হওয়ার কারণে নানান ইস্যুতেই আসলে এই পণ্যটা অনেক বেশি মূল্যের উত্থান বা পতন হয়। যেখানে ধরেন আপনার যখনই এটার চাহিদাটা বাড়ে, যেমন আমাদের ব্রয়লার মুরগি মানে মাংস, তো ব্রয়লার মাংসটা আমাদের দেশের মানে সামগ্রিক বিবেচনায় যখন আমরা দেখি যে কিছু কিছু সময় আসলে মানুষ এট এ টাইম মাংসের প্রয়োজন হয়ে পড়ে। যেমন ধরুন রমজানের ঈদ, আমরা আজকে 25 বছরের এই ব্যবসার জীবন আমরা দেখেছি, রমজানের ঈদে ব্রয়লার মুরগির দাম বাড়েই, কারণ এই সময় সবাই মুরগিটা কিনে। এই সময় আপনি অবশ্যই মুরগির দামটা প্রতি কেজিতে বেড়ে যায়, এবং সেটা হয়তো বা 15 দিন, হয়তো ঈদের 7 দিন আগ থেকে শুরু হয়, ঈদের পর 10 দিন 15 দিন। কোরবানির ঈদে উল্টো চিত্র হয়। হ্যাঁ, একদম অপোজিট হয় কোরবানির ঈদে। কোরবানির ঈদে এমন হয়, যেদিন ঈদ হয়, কোরবানির ঈদ, সেদিন থেকে অন্তত 1 মাস ব্রয়লার মুরগির দাম সর্বনিম্ন থাকে। অর্থাৎ এটা প্রোডাকশন কস্টের চেয়ে অনেক নিচে নেমে যায়, অর্থাৎ চাহিদাটা কমে যায়, কারণ ঘরে প্রত্যেকেরই গরুর মাংস থাকে ম্যাক্সিমাম মানুষের, তাহলে সেই কারণে সে মুরগি কিনেই না, এই জন্য তখন আর মুরগির মাংসের দাম থাকে না। এখানে শুধু এই জিনিসটাই যদি আমরা খেয়াল করি, তাহলেই দেখব যে চাহিদার সাথেই এটার কিন্তু দামের উত্থান এবং পতন হয়। ডিমের ক্ষেত্রে দেখবেন যে ডিম, যেমন এখন ডিমের দাম বেশ কম, এখন নানান কারণে বলবো সেটা, কিন্তু ডিমের দাম একটা সময় বেশ বাড়ে। সেটা হলো সেপ্টেম্বর থেকে অক্টোবর এবং অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3টা মাসকে ধরে ডিমের দামটা একটু বেড়ে যায়। কেন বেড়ে যায়? এই সময়
দেখবেন আপনারা এর আগে খুব গরম পড়ে আমাদের দেশে, এবং বিশেষ করে গত 2-3 বছর তো হিট স্ট্রেসটা প্রচুর ছিল। গরমে মুরগির অনেক ক্ষতি হয়, অর্থাৎ তার প্রোডাকশন লস করে, তার মর্টালিটি হয়, এবং এই হিটের কারণে যখন মুরগিটা দুর্বল হয়ে যায়, দুর্বল হওয়ার কারণে তার অনেক ধরনের ডিজিজ আসে। এই নানান কারণে কিন্তু আবার এই সময় দেখা যায় বন্যা হয়, এইসব নানান কারণে আপনার মুরগির ফার্মিংয়ের উপর একটা ব্যাপক চাপ পড়ে, যে কারণে মুরগির প্রোডাকশনটা কমে যায় এবং ফার্মগুলোর উৎপাদন কমে যায়। কমে যাওয়ার কারণে আবার এই সময়টায় দেখবেন অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই সময়টা মার্কেটে সবজি কম থাকে। কারণ শীতের আগে দেখবেন একটা গ্যাপ পড়ে, যে এই সময়টা সবজি টবজি খুব ভালো পাওয়া যায় না, আবার শীত শুরু হওয়ার আগে সবজি কিন্তু আবার মার্কেটে বেশ পাওয়া যায়। তাহলে সবজি না থাকা এবং একই সময় ফার্মের এই হিটের কারণে অনেক মর্টালিটি, অনেক ডিজিজ বা প্রোডাকশন লস, এই কারণে ডিমের পরিমাণটা কমে যায়, উৎপাদনটা কমে যায়, কিন্তু পক্ষান্তরে মার্কেটে চাহিদা বাড়ায়। এই দুইটা একই সময় চলে বিধায় ডিমের চাহিদা বাড়ে, ডিমের তার মানে আপনি বলছেন এই যে রুটিন, আপনি একটা ক্যালেন্ডারের মতো কথা বলছেন, একটা সময়ে কিন্তু বছরের বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ উৎসবের আগে পরে এই ধরনের বাড়তি চাহিদা যেমন তৈরি হয়, আবার কখনো কখনো বাড়তি যোগান তৈরি হয়। তো সেটিকে ঘিরে আমরা আসলে কিভাবে পরিকল্পনা করতে পারি সেই নিয়েই কথা বলবো। তার আগে একটু শুনে আসতে চাই ডক্টর রুশাদ ফরিদী যে কথাটি বলছেন। আমরা সাধারণত যেটি দেখে থাকি যে যখন মূল্য বেড়ে যায়, এই সময়টাতে যেমন আমরা দেখতে পাচ্ছি ব্রয়লারের দাম কিংবা একদিনের যে বাচ্চা রয়েছে ব্রয়লার মুরগির বা লেয়ার মুরগির, সেটির দাম উৎপাদন খরচের চাইতেও অনেক কমে গেছে, কিন্তু সেটি নিয়ে ততটা কথা হয় না যতটা কথা হয় যখন আমরা সেটি মানুষ ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। তো এই যে বিষয়টি, এটি তো আসলে 20, 25, 30 বছরের অভিজ্ঞতা রয়েছে কোন সময়টাতে কি হবে। এইখানে আমাদের মূল ঘাটতিটা কোথায়? কেন আমরা একটা ভালো প্ল্যানিং করতে পারি না মার্কেট ব্যবস্থার? মার্কেট ব্যবস্থায় ভালো প্ল্যানিংয়ের কথা যেটা বললেন, সেটা আসলে মার্কেট ফোর্সের বাইরে থেকে একটা নিয়ন্ত্রক ব্যবস্থা যদি সরকারের থাকতো, যেটা প্রাইস স্ট্যাবিলাইজেশন পলিসি যখন একটা সরকারের থাকে, যে কোনো প্রোডাক্টের ওঠানামা করবে, পার্টিকুলারলি যেগুলো পেরিশেবল গুড বলি, যেগুলো দ্রুত পচনশীল হয়ে যায় বা দ্রুত যেগুলোকে বিক্রি করতে হয়, সেগুলোর মার্কেট সবচেয়ে বেশি উত্থান পতন বা ভলাটিলিটির মধ্যে দিয়ে যায়। জি। তো এটাকে ম্যানেজ করার জন্য একটা পলিসি আসলে দরকার, কিন্তু সেই পলিসি আমরা এত বছরেও পাইনি। সেটা তো পাইনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় ড্যামেজিং বিষয়টা যেটা হলো যে একটা যে ন্যারেটিভ যেটা বছর পর বছর চলছে, সেই ন্যারেটিভটা এত শক্তিশালী যে ওই প্রাইস স্ট্যাবিলাইজেশন বা স্থিতিশীলতার দিকে যাওয়ার কোনো আলাপই ওঠে না। ওই ড্যামেজিং ন্যারেটিভটা যেটা অ্যাবাউট সিন্ডিকেট, এটা আমাদের তো সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে, দাম বাড়াচ্ছে বা কমাচ্ছে। তো সিন্ডিকেট ভেঙে ফেললেই সব সমস্যার সমাধান, কিন্তু এটা যে একটা মার্কেট ফোর্স দ্বারা প্রাইসটা নিয়ন্ত্রিত হয়, কোনো সময় জিনিসের দাম বাড়ে, যে ভাই যেটা উনি খুব সুন্দরভাবে বললেন কি কি কারণে, এটা খুবই সহজ বোধগম্য, এটা স্কুলের বাচ্চাও কিন্তু এটা বুঝবে। কিন্তু এই ন্যারেটিভটা কিন্তু আমাদের মার্কেটের মধ্যে ডমিনেট করে না। ডমিনেট যেটা করে সেটা হলো যে এখানে একটা অপরাধী চক্রের মতো, মানে সিন্ডিকেট বলতে বোঝায় কার্টেল। হ্যাঁ, কার্টেল, এবং তারা অদৃশ্য একটা শক্তি। তো তাদের হাতেই সব ক্ষমতা, তাদের যখন ইচ্ছে হয় তখন তারা দাম বাড়িয়ে দেয়, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, তারা আবার দাম কমিয়েও দেয়, তারা আবার লসেও বিক্রি করে মাঝে মধ্যে। মানে তাদের প্ল্যানটা এত সুদৃঢ় বিস্তৃত যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা মাঝে মধ্যে নিজেরা কোটি কোটি টাকা লসও করে ফেলে। তো কিন্তু এই বিষয়টা তো একটু চিন্তা করলেই, খতিয়ে দেখলেই বোঝা যায় যে যার হাতে ক্ষমতা আছে দাম বাড়ানোর, সে তো দাম কমাতে চাবে না, সে লস তো আসলে করতে চাবে না, এত বোকা তো সে না। তো সেই জন্য এই ন্যারেটিভটা আসলে এর আগেও এই আলোচনায় বলেছি, এই ন্যারেটিভটা কারা জিয়ে রাখছে বা কারা এটাকে ছড়াচ্ছে, ওটাতেই আসছিলাম। তো এর আগেও বলেছিলাম এই ন্যারেটিভটা আসলে খুব অ্যাট্রাকটিভ, চটকদার। কারণ একটা সিনেমার গল্পের মতো, সিনেমার গল্প আমাদের যে কোনো গল্প পছন্দ হয় কেন? কারণ এখানে একটা ভিলেন থাকে যার সাথে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি, এই নষ্টের গোড়া। তো এরকম একটা ভিলেন হচ্ছে গিয়ে সে সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে জিয়ে রাখা হয় আমাদের
খুবই দুঃখের সাথে বলছি, আমাদের একজন সাংবাদিক আমার সাথে আছেন, তারপরে বলতে বাধ্য হচ্ছে আমাদের সাংবাদিকেরা, কিন্তু সবাইকে আমি মোটা দাগে আমি ফেলবো না। সুলতান ভাইয়ের সাথে অনেক কথা এর আগেও হয়েছে, উনি ব্যতিক্রম, উনি বিষয়গুলো বোঝেন এবং উনি বিষয়গুলো নিয়ে মোটামুটি আমাদের সাথে একমত হবেন। কিন্তু আনফর্চুনেটলি বেশিরভাগ সাংবাদিক বা যারা এইগুলো নিয়ে কাজ করেন তারা ওনার মতো না, এবং ওনারা যেটা এই চটকদার গল্পটাই যেহেতু বিক্রি হয়, খাওয়ানো যায় সোজা বাংলায় বলতে গেলে, সেই জন্য এই গল্পটাই, এই হেডলাইনটাই যদি দেওয়া হয় যে অমুক কোম্পানি বা অমুক চক্র দাম বাড়িয়ে দিয়েছে, এটা একটা হেডলাইন হিসেবে খুবই আকৃষ্ট করা যায়, এটা মানুষকে সহজে বোঝা যায়, মানুষ সহজে বুঝেও যায়। কিন্তু আপনি যেটি বললেন এই যে দাম কমিয়ে উৎপাদন মূল্যের চাইতেও কমে চলে যাওয়া, তো তার ব্যাখ্যা কিভাবে তারা দেন আসলে? যে সিন্ডিকেটই যদি হয়, সেই সিন্ডিকেট কি করে আপনার ডিমের মূল্য বলুন কিংবা একদিনের মুরগির মূল্য বলুন কিংবা ব্রয়লারের কেজি প্রতি বলুন 20, 30, 40 টাকা কমে উৎপাদন মূল্যের চেয়েও কমে বিক্রি করছে, এটার আসলে কি যুক্তি তারা দেন? আমি আজকের পেপারেই দেখছিলাম, তো একটা আমি নাম বলবো না সংবাদপত্রে, সেখানে রিপোর্ট করা হয়েছে যে যেহেতু সিন্ডিকেট ভেঙে ফেলা হয়েছে, কে কবে কীভাবে ভাঙলো কেউ জানে না, বাট সিন্ডিকেট যেহেতু ভেঙে আর নাই, সরকারের তড়িৎ ব্যবস্থা নিয়েছে, সরকারের প্রশংসা করে এই লেখাটা হয়েছে, এই সিন্ডিকেট ভেঙে গেছে বলে এই ঘটনাটা ঘটেছে। এবং এটা বললেও তো সবাই আসলে বুঝতে পারে যে হ্যাঁ, সিন্ডিকেটই তো আসল কারণ, এটা ভেঙে গেছে, এই জন্য দাম কমে গেছে। কিন্তু উনি যেটা বললেন, যে ব্যাখ্যাটা দিলেন, সেই ব্যাখ্যাটার মধ্যে আসলে কোনো ভিলেন নাই। হ্যাঁ, তো ভিলেন যেহেতু নাই, তাহলে এটা খুব একটা অ্যাট্রাকটিভ গল্প না। হ্যাঁ, তো এবং এটাও কিন্তু আমাদের সাংবাদিকরা রিপোর্ট করবেন না। ওনারা যখন দাম কমে যায় বেশিরভাগ সময় বলেন যে এটা সরকারের কৃতিত্ব বা বাজার স্থিতিশীল আছে, দাম কমে লস হয়ে ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে কিন্তু বাজার স্থিতিশীল আছে। তো এটা হলো এর মূল কারণটা হলো আমাদের এই যে ন্যারেটিভটা যেটা তৈরি হয়েছে, এটা তো ডমিনেন্ট এবং এটা জিয়ে রেখেছে আমাদের মিডিয়া আনফর্চুনেটলি। তো এই ন্যারেটিভটা যদি আমরা ডিকনস্ট্রাক্ট করে অল্টারনেটিভ ন্যারেটিভে না যেতে পারি, তাহলে আমরা কিন্তু, আপনি শুরুতে যে কথাটা বললেন প্রাইস স্ট্যাবিলাইজেশন বা আমাদের যে কম্পিটিশন কমিশন যেটা আছে তার দায়িত্ব কিন্তু এগুলো দেখা, তাই না? তো আমাদের কিন্তু সেই কম্পিটিশন কমিশন কাজগুলো ঠিকভাবে করছে কিনা ওই জায়গায় কিন্তু আমরা যেতেই পারছি না, কারণ কম্পিটিশন কমিশন সরকারের কোনো দায়িত্ব আমরা দিতে পারছি না। এই জায়গায় আমরা দিতে পারছি স্রেফ, যেহেতু সিন্ডিকেটই মূল কারণ, সিন্ডিকেট ভাঙতে হবে, এবং সিন্ডিকেট বলতে বলতে সবাই ফেনা তুলে ফেলে। আলটিমেটলি যে মূল যে জায়গাগুলো যেগুলোতে আমাদের ফোকাস করা দরকার, তার মানে মূল সমস্যাটাকে আমরা আসলে চিহ্নিত করে সেখানে ব্যবস্থা নিতে পারছি না। আমরা নিশ্চয়ই একটু আরো গভীরে যাব। আমি জনাব সুলতান মাহমুদের কাছে আসতে চাই। যে কথা বলছিল, যদিও আপনাকে দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য সাংবাদিকতার কথা বলা হচ্ছে যে এটি কি আসলে এমন কারণ যে ধরুন পাঠকরা এই ধরনের বিষয় বা এই ধরনের শব্দ, সিন্ডিকেশন এগুলো পছন্দ করে, তাহলে সহজ হয়, নাকি আসলে বিষয়ের গভীরে যাওয়ার জন্য যে দক্ষতার প্রয়োজন রয়েছে, যে সময়ের প্রয়োজন রয়েছে, সেই জায়গায় কোথাও ঘাটতি রয়েছে, যে কারণে খুব সহসা আমরা যেটাকে বলি লো হ্যাঙ্গিং ফ্রুটস হিসেবে একটা বলে দিলাম যে হ্যাঁ, সিন্ডিকেটই এটার জন্য দায়ী। কেন ঘটে এটা মিডিয়ার ক্ষেত্রে? ধন্যবাদ। আমি আমার দুজন আলোচক যা বলেছেন, আমি প্রথমে কারো বক্তব্য খণ্ডন করতে চাই না, আমি যতটুকু বুঝি সেখান থেকে বলি। প্রথম হচ্ছে যে দেখেন, মিডিয়ার কাজটা কি। মিডিয়া হচ্ছে, যদি মার্কেটের কথাই বলেন, কমোডিটি প্রাইসের কথাই বলেন, ক্রেতা এবং বিক্রেতা এদের মাঝখানে ব্রিজ, আপনি বলতে পারেন এটি একটি সেতু। ক্রেতা কত দামে কিনছে, বিক্রেতা কত দামে বিক্রি করছে, এর মধ্যে যখন যার পক্ষে অসহনীয় যে গল্পটি তৈরি হয় সেটিকেই খুব সামনে উঠে আসে। কারণ মিডিয়ার কাজ হচ্ছে মানুষের প্রত্যাশা কী, চাহিদাটা কী, মানুষের দুঃখ দুর্দশা, সেটিকে বেশি প্রায়োরিটি দেয়া। এই প্রায়োরিটি যখন দেখা যায় যে কোনো পণ্যের দামের ক্ষেত্রে ভোক্তা সাধারণের জন্য অসহনীয় হয়ে গেছে, তখন সেটি প্রায়োরিটি পায়। সাধারণত মিডিয়াতে সেটি প্রায়োরিটি পায়। তো এখানটাতে আরেকটি কাজ করে, সেটি হলো ভোগ্যপণ্য নিয়ন্ত্রণে, দাম নিয়ন্ত্রণের জন্য সরকারের দুটি সংস্থা আছে, মোটা দাগে দুটি সংস্থা আছে। একটি বলতে পারেন উনি কম্পিটিশন কাউন্সিল, আরেকটি হলো আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই দুটি সংস্থা, রাষ্ট্রীয় সংস্থা, যে কোনো কারণেই হোক
এই দুটি সংস্থা খুব তৎপর হয়ে ওঠে, সেটি ঢাকার ভেতরে বলেন বা খুব আশেপাশে বলেন, এবং সেখানটাতে দেখবেন যে মিডিয়াকে ইনভাইট করা হয়। তারা যখন কোথাও যায় তার সাথে মিডিয়ার একটি টিম যায়, তো গেলে তখন সেটি ফলাও করে প্রচার করা হয়। পক্ষান্তরে যারা প্রোডাক্ট করছেন বা যারা উদ্যোক্তা বা এই শিল্পের সাথে আছেন বা ওই পণ্যের, শুধু পোলট্রির কথা বলছি না, ওই পণ্য সরবরাহ এবং উৎপাদনের সাথে যারা আছেন তাদের পক্ষ থেকে কিন্তু এইভাবেই ইউনাইটেডলি মিডিয়ার কাছে কোনো কিছু উপস্থাপন করা হয় না। যেমন আজকে ডিমের কথা বলছেন, যা মুরগির কথা বলছেন, আপনি দেখবেন যে ডিম এবং মুরগির দাম যখন রোজার আগে বা রোজার মধ্যে যখন খুব বেড়ে গেল বা তার আগে, তখন কি করলো, কম্পিটিশন কাউন্সিল গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করছে। তো জরিমানা হলেই এটি একটি স্টোরি কাগজগুলোর জন্য বা টিভি চ্যানেলগুলোর জন্য। আবার ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর তারা যখন বিক্রেতাকে গিয়ে ধরছে তুমি এত দামে কেন বিক্রি করছো, ও তখন ওর ব্যাখ্যাটা আসছে, রিপোর্টার সেখানে গিয়ে একটি রিপোর্ট খুঁজছে এবং রিপোর্ট করছে। এখন এটিকে হেডিংয়ের কথায় উনি যেটি বললেন সেটি হলো যে মিডিয়া এই যে সিন্ডিকেট বা এই যে ন্যারেটিভ, ড্যামেজিং ন্যারেটিভ যেটা তৈরি হয়েছে, দেখেন প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি পেশা এবং প্রত্যেকটি কাজের কিন্তু কতগুলো নির্দিষ্ট আইডিওলজি থাকে বা চিন্তা থাকে, চেতনা থাকে। আমাদের সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের আপনি যদি 2 দশক 3 দশক ইভেন দ্যাট স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ থেকে আজ পর্যন্ত যদি দেখেন, আমাদের একটি অবস্থান দাঁড়িয়েছে, যা কিছু নেগেটিভ সেটিকেই মানুষ লুফে নেয়, রিডারও সেটিকে। আজকে পজিটিভ স্টোরি, সাংবাদিকতায় যে ইতিবাচক সাংবাদিকতা বা পজিটিভ জার্নালিজম যে আছে সেটির প্র্যাকটিস কিন্তু ওইভাবে নাই। কেন নাই? রিডারের জায়গা কিন্তু আস্তে আস্তে কিন্তু হয়ে উঠছে। এবং এই যে পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে যে মিডিয়ার যে নেগেটিভ চিত্র উনি তুলে ধরলেন, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। উনি আমাকে আপনি যেটি খুব মানে উপযুক্ত শব্দ বলেছেন যে উনি আমাকে দায়মুক্তি দিয়েছেন, আমি বলছি আমাকে দায়মুক্তির বিষয় না, প্রত্যেকটি মিডিয়া হাউজের সবাইকে একভাবে দেখার কোনো সুযোগ নাই। আপনি দেখবেন যে এটিকে নিয়ে অনেক ভালো ভালো স্টোরি আছে। আপনি যদি এই পোলট্রি শিল্পের উত্থান সেটিকে নিয়ে মানুষ কিভাবে স্ট্রাগল করছে, বা একটি পোলট্রি ফার্মার থেকে একটি পরিবার কিভাবে বেঁচে যায়, সফলতার গল্পও কিন্তু উঠে আসে। হ্যাঁ, উঠে আসছে, কিন্তু একেবারে যে আসছে না তা নয়, ফিচার আকারে, অন্যান্য আকারে। কিন্তু আপনি যেটি বলছেন যে আসলে পাঠক খুব একটা সেখানটাতে খুব আগ্রহ দেখায় না, কিন্তু পাঠক দেখায় কি ফার্স্ট পেজে, ব্যাক পেজে, বা ওই রকম চটকদার হেডিং হলে। তো সেটি কখন তৈরি করে দেয় কারা, সেটিরও একটি ব্যাখ্যা সেই জায়গায় যেতে লাগবে। আমি এসব আলোচনা ছাড়িয়ে যে জায়গাটাতে যেতে চাই, আসলে যারা এই পোলট্রি শিল্পের সাথে যারা আছেন, উনি দাদির গল্প বলছিলেন, বাবা মায়ের গল্প বলছিলেন, মুরগির, সেটাই বলছি যে নাতি নাতনির গল্প বলছেন। তো এই মুরগির বাবা মা, দাদা দাদি, নাতি নাতনির এই জায়গাগুলোতে, এখানটাতে যারা কাজ করছে নেপথ্যে, যাদেরকে আমরা দেখি না, ডিমটা বাজারে আসে আমরা কিনে নেই, মুরগিটা বাজারে আসে আমরা কিনে নেই, কিন্তু এর পেছনের যে বিশাল একটি গল্প আছে, এর পেছনে যে বিশাল কর্মযজ্ঞ আছে, সেটিকে আমরা কেউ দেখতে চাই না বা দেখি না সাধারণত। এখানটাতে যদি আপনি ঢুকতে চান, এবং আমি বলবো যে ওনাদের এই পোলট্রি সেক্টরের যারা আছেন বিভিন্ন পর্যায়ে, তারা যদি ইউনাইটেড হতেন, ওনারা ইউনাইটেড না, ওনারা যদি ইউনাইটেড হতেন, ওনারা যদি এই কম্পিটিশন কাউন্সিল বলেন, ভোক্তা অধিকার বলেন, বা বাণিজ্য মন্ত্রণালয় বলেন, বা কৃষি মন্ত্রণালয় বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, কৃষি বিপণন অধিদপ্তর আছে, এই জায়গাগুলোতে যদি ওনারা কনসেন্ট্রেট করতে পারতেন, ইভেন দ্যাট ওটি হলেই কিন্তু মিডিয়া সেখানে চলে যেত এবং এই গল্পগুলো কিন্তু সামনে আসতো। সেই জায়গায় আমার কেন যেন মনে হয় একটা ঘাটতি আছে। মার্কেটের এখন যে অবস্থা, এটি এখন প্রত্যেকটি মিডিয়াতে একটি কাজ করবার সুযোগ আছে। কে কিভাবে কাজ করবে আমি জানি না, তবে কাজ করবার সুযোগ আছে। বিশাল জনগোষ্ঠী কিন্তু কর্মসংস্থান হয় এই পোলট্রি শিল্পে, এবং এর সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে কতগুলো, এই ইন্ডাস্ট্রির ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে অনেকগুলো, প্লাস্টিক পণ্য থেকে শুরু করে তুষ, কোড়া, এরপরে আপনার এই যে কি বলে ভুট্টা, সয়াবিন, খোয়েল, যেটা সয়াবিন মাড়াই করার পর যেটা বেরিয়ে আসে, এবং এর সাথে আপনার এই যে ফিড ইন্ডাস্ট্রি যেটিকে বলা হয় সেটি আছে।
তো এই যে ব্যাকওয়ার্ড, তার মানে এটার পুরো ল্যান্ডস্কেপ যে ইকোসিস্টেম রয়েছে এগুলোকে নিয়ে আপনি বলছেন সমন্বিতভাবে সবাই মিলে কিছু করার, এবং সেটি যদি হয় তাহলে তা না হওয়ার কারণে এখন যেটা হচ্ছে, আমি শেষ করব আমার এই বক্তব্য, সেটি না করবার কারণে কি হচ্ছে, আজকে দেখবেন যে ওই যে গ্লেজি চিত্রটা, আমরা শাইনিং চিত্রটা দেখি পোলট্রি সেক্টরে, ওই যে যখন বলে যে সিন্ডিকেট করে, যথার্থই বলেছেন যে সিন্ডিকেট, উনি খুব রম্য করে বলেছেন। তো আমি বলি যে দেখেন, যদি সিন্ডিকেট বা কার্টেলের কথাই যদি আসে, তাহলে এখন কার্টেল কোথায়? এখন কার্টেল করছে কারা? এখন কেন ভোক্তা অধিকার, তারা ইন্ডাস্ট্রির অধিকার দেখছে না কেন সরকারি সংস্থাগুলো? আজকে একটি ডিমের প্রোডাকশন কস্ট কোনো অবস্থাতেই 9.5 টাকা, 10 টাকা থেকে 9.5, এর নিচে নয়। এখন একটি ডিম বিক্রি হচ্ছে 7.5 টাকা, 8 টাকায়। তাহলে প্রতি ডিমে একজন উৎপাদকের লোকসান কোথায়? 1 কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ সর্বনিম্ন, যার প্রোডাকশন খুব ভালো, যার মর্টালিটি নাই, যার ওজন বেশি হয়, যার ওখানটাতে কোনো ডিজিজ আক্রমণ করে নাই, এবং এরকম যদি কোনো ফার্ম হয়, তারও প্রতি কেজি মুরগির উৎপাদন খরচ কমপক্ষে 35 টাকা, 135 টাকা। সেটি এখন বিক্রি হচ্ছে 94 টাকা থেকে, আমি খামার পর্যায়ে বলছি, খামার থেকে বিক্রি হচ্ছে মুরগির মানভেদে 94 থেকে 104-5 টাকা। ভোক্তা, আমি নিজে একদম ভোক্তা হিসেবে ঢাকার একেবারে মহল্লার দোকান থেকে বিক্রি হচ্ছে 160 টাকা, 60 টাকা, 50 থেকে 60 টাকা। তো তাহলে আমরা জানি যে এটি খামার থেকে ঢাকায় আনতে এবং হাত বদল হতে হতে 40 থেকে 50 টাকার একটা গ্যাপ থাকে। বাস্তবতা কিন্তু দৃশ্যমান। তো এই জায়গাগুলোতে যদি হাত না দেয়া হয়। জনাব মাহবুবুর রহমান, সুলতান মাহমুদ যেটি বলছিলেন, এই সময়ের বাস্তবতায় বিশেষ করে ব্রয়লার কেজি প্রতি যে বিক্রয় মূল্য, বিশেষত উৎপাদকদের কাছ থেকে, এবং পাশাপাশি ডিমের মূল্য, এই যে বাস্তবতাটি রয়েছে এবং এর বিপরীতে, তাতে আসলে কি ধরনের প্রভাব পড়ছে খামারিদের উপর? আমি দৃষ্টি আকর্ষণ করব যে ক্ষুদ্র খামারি যারা রয়েছেন তারা আসলে কিভাবে এই সময়টাতে টিকে থাকবেন। আসলে এখন যেই পরিস্থিতি চলছে, আসলে পোলট্রির সব পণ্যের দামই কম। যেমন ডিমের মূল্য কম, যেটা গত 1.5 বছর আগে সরকার, মানে কৃষি বিপণন অধিদপ্তর এবং আমাদের উৎপাদকরা এবং বিভিন্ন যারা এই বিষয়ে কাজ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যারা এই উৎপাদনের সাথে সম্পর্কিত এবং সরকারের বিভিন্ন সংস্থা, সবাই মিলে বসে ডিমের একটা কস্টিং ঠিক করা হয়েছিল। সেখানে এটা দেখিয়েছে যে সব কিছু বিবেচনায় একটা ডিমের উৎপাদন খরচ 10 টাকা 29 পয়সা থেকে 10 টাকা 50 পয়সা। আচ্ছা, এটা স্তরভেদে একটু কম বেশি হয়, 29 পয়সা থেকে 10 টাকা 50 পয়সা, কিন্তু এখন সেটা 7.5 থেকে 8 টাকায় বিক্রি হচ্ছে। উৎপাদন খরচ কি কমেছে? উৎপাদন খরচ কিছুই কমে নাই। আচ্ছা, কিছুই কমে নাই। আর ব্রয়লার যেটা মাংস, ব্রয়লার মুরগি, সেটা আসলে উৎপাদন খরচ বাড়ে এবং কমে প্রধানত বাচ্চার দাম এবং বাচ্চার দামের উপর। কারণ বাচ্চা আপনারা জানেন, কখনো এটা 60 টাকা হয়, যেটা আমাদের 58 টাকা হয়, যেটা আমাদের ইন্ডাস্ট্রি পর্যায়ে আমরা 58-র উপরে বিক্রি করি না। এটা সরকারের সাথে এক ধরনের আমাদের গত 2 বছরের একটা এগ্রিমেন্ট বা একটা আলোচনা হয়ে ঠিক হয়েছে যে আমরা 46 টাকা হলো এটার আপনার এই উৎপাদন খরচ, এবং এরপর কিছু কস্টিং আছে, তার কার্টুন কস্ট, তার ট্রান্সপোর্টেশন কস্ট, পৌঁছে দিতে হয় জিনিসটা, এবং এরপর মার্কেটিং কস্ট, এবং এরপর একজন ডিলারকে দিতে হয়, ডিলার আবার সেটা বিক্রি করে। তাহলে এটা সর্বোচ্চ 58 টাকা পর্যন্ত বিক্রি করা যাবে রিটেইল পর্যায়ে। খামারি 58 টাকার উপরে কিনবে না। এরকম এখন বর্তমান মূল্য কত? এখন এই গত 3 মাস থেকেই এটা কমতে কমতে, এটা আসলে একদিনে যে 5 টাকা হয়ে গেছে তা না, সর্বনিম্ন তলানির দাম এই 3 টাকা থেকে এটা 7-8 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে গত 1 মাস। তো এই কস্টিং হচ্ছে এটা। এখন ডিমের মূল্য এবং ব্রয়লার বাচ্চার মূল্য, আমি বললাম ডিমের মূল্যটা এবং বাচ্চার মূল্য, এইসব চাহিদার কারণেই আসলে আমি যেটা মনে করি যে আমাদের উৎপাদনটা একটু বেড়েছে। কারণ আপনারা জানেন, গত করোনার পরপর করোনার সময় একটা ব্যাপক ক্ষতি হয়েছে ইন্ডাস্ট্রির। কারণ আমরা এই বাচ্চা কিন্তু 8 আনাও বিক্রি করে, 50 পয়সাও বিক্রি করে পয়সা পাওয়া যায় নাই। অনেক লক্ষ লক্ষ বাচ্চা নষ্ট করতে হয়েছিল। তখন আসলে এটা স্কোপই ছিল না বিক্রি করার, বা আসলে ক্রেতাও ছিল না। তো সব কিছু তারপরে একটা বড় ক্ষতির পরে ইন্ডাস্ট্রি কিন্তু বেশ লস করেছে, এবং 1-1.5 বছর আপনার খামারি অর্থাৎ উৎপাদকদের উৎপাদনের সংখ্যা কমে গেছে। অর্থাৎ ছোট ছোট যে হ্যাচারিগুলো, সেগুলি বন্ধ হয়ে গেছিল। আবার যারা প্রোডাকশনটা যে লেভেলে ছিল তারা কমিয়েছে, কারণ দেখা যাচ্ছে সেল অত চাহিদা নেই, কমিয়েছে। এতে করে দেখা যায় যে প্রায় 1.5 বছর পর্যন্ত একটা গ্যাপ পড়েছিল, যে কারণে
আবার সরকার কিন্তু ওই সময় একটা সিলিং করে দিয়েছিল যে এর উপরে যাওয়া যাবে না। তো আমরা সেই সময় কিন্তু এর উপরে যাওয়ার মতো কন্ডিশন মার্কেটে ছিল, আমরা কিন্তু হ্যাচারি পর্যায়ে এইটা আমরা যাই নাই, কারণ আমরা চিন্তা করেছি যে না, আমাদের ইন্ডাস্ট্রি আসলে তখনই ভালো থাকবে বা যখন আমাদের খামারিরা ভালো থাকবে বা ভোক্তারা ন্যায্য মূল্যে জিনিসটা পাবে। ভোক্তা বেশি মূল্যে পাইলেই কি আমাদের লাভ, তা না কিন্তু। কারণ একজন ভোক্তা যদি বাজারে যদি একটা ন্যায্য মূল্য থাকে, একটা ব্রয়লার মুরগি যদি সে 150 টাকা বা 160 টাকায় পায়, তাহলে সে 2টা কিনে, 3টা কিনে। আর এটার দামি যদি 200 টাকার উপরে চলে যায়, তখন সে কিন্তু 1টা কিনে। তো এখন সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থেও কিন্তু এখানে একটা রিজনেবল প্রাইস থাকাটা আমরা ন্যায্য মনে করি এবং এটা চেষ্টাও করি আমরা। এখন এই যে বাড়ে এবং কমে, এটা হলো শুধুমাত্র চাহিদার উপরে। কারণ এই যে গ্যাপ পড়েছিল, তখন আমাদের বাচ্চার উৎপাদন কমে গিয়েছিল এবং যে কারণে চাহিদা বেড়ে গিয়েছিল, বাচ্চার দামটা বেড়ে গিয়েছিল তখন। আর এখন এই যে তখন কিন্তু হ্যাচারিগুলো বেশ লাভ করেছে, আবার দেখেছে যে অনেক লাভ, এবং লম্বা সময় 1-1.5 বছর আপনার লাভ, ব্যবসাটা ভালো হয়েছে। অনেকে যারা বন্ধ করেছে তারা ভাড়া দিয়েছে, আরেকজন ইনভেস্ট করেছে, অর্থাৎ ইনভেস্টার এসেছে আবার কিছু, আবার যাদের প্রোডাকশনটা যেই জায়গায় ছিল তারা আবার বাড়িয়েছে। এই মুহূর্তে আপনি যেটি বলছেন যে এই মুহূর্তে আসলে প্রোডাকশন অনেক বেশি হচ্ছে, অনেক বেশি চাহিদার তুলনায় অনেক বেশি, যার ফলে সবাই মিলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আমরা দেখেছি যে ব্রয়লার বাচ্চা যদি 1,50,00,000 থেকে 1,60,65,000 পর্যন্ত থাকে, এটা এক সপ্তাহে উৎপাদন, তাহলে এটা একটা উইন উইন পজিশন থাকে, সবাই মোটামুটি একটা ভালোভাবে লাভ করতে পারে। অর্থাৎ হ্যাচারিও লাভ করে, আবার ভোক্তা একটা ন্যায্য মূল্যে পণ্যটা পায়, খামারিও কিন্তু ন্যায্য মূল্যে বাচ্চাটা পায়। যখন এটা থেকে আরও বেড়ে দেয়, তখন বাচ্চার দাম এখন কত গড়ে উৎপাদন হচ্ছে আপনাদের? ব্রয়লার বাচ্চা প্রায় 2,10,00,000 প্রায় এখানে 40 থেকে 50 লক্ষ বাচ্চা বেশি। এই যে বেশি হলো, এখন এই জন্য এটা তো আসলে এমন একটা পণ্য যেটা আপনার দিনে দিনেই বিক্রি করতে হয়। অর্থাৎ যেদিন সে জন্ম হলো সেই দিন 24 ঘন্টার মধ্যে তাকে সেল করতেই হবে। এখানে আরেকটা বিষয় বুঝেন, যেই জিনিস সেল করতে বাধ্য হয় একটা মানুষ, সেখানে কোনোদিন সিন্ডিকেটের প্রশ্নই আসে না। কেউ পারে না, পৃথিবীর কেউ পারবে না এই জিনিস সিন্ডিকেট করতে। আমরা না, শুধু সারা পৃথিবীর কোথাও সিন্ডিকেট করা সম্ভব না, এটা কেউ পারবে না। রেডি মুরগিতে আপনার ব্রয়লার মুরগি সিন্ডিকেট করতে, কারণ তাকে তো বিক্রি করতে সে বাধ্য। একজন যেমন হ্যাচারি যখন সকালবেলায় তার 1 লক্ষ বাচ্চা বা 5 লক্ষ বাচ্চা উৎপাদন হয়, তাকে সন্ধ্যার মধ্যে এই জিনিস বিক্রি করতেই হবে। যে কারণে এই জিনিসের দামটা, আপনারা বিশেষ করে আমি বলবো যে ব্রিডার্স অ্যাসোসিয়েশন, আপনাদের আগামী দিনগুলো কি করে দেখছেন? এটা যদি দীর্ঘায়িত হয়, আপনি বলছেন 3 মাস ধরে এটির উৎপাদন খরচ, আমি যদি ধরে নিই যে বিক্রি মূল্য 10 টাকাও এবং 46 টাকা বলছেন নির্ধারিত খরচ, আমি সেটাকে যদি আরো কমিয়ে দিই, আপনার তো 3 ভাগের 1 ভাগের মূল্য আপনারা আসলে পাচ্ছেন না। এখন কতদিন পর্যন্ত আপনারা টিকে থাকবেন? এটা কতদিনের মধ্যে, কত দীর্ঘায়িত হলে আসলে এটা বড় রকমের ধাক্কা দিবে, কিংবা আপনারা কি পরিকল্পনা করছেন? আসলে এটা তো আপনারা বোঝেন যে এখানে যদি প্রতি বাচ্চায় সেই 35 টাকা লস হয়, তাহলে এটা বেশি দিন, ছোটরা তো আসলে অলরেডি কিন্তু বেশ সমস্যায় পড়ে গেছে। যারা বড়, যাদের হয়তো আসলে বড় মানে কি, স্ট্রেংথটা বেশি, ব্যাংক লোন বেশি, এইভাবে সেভাবে তারা ম্যানেজ করতে পারে, তারা একটু হয়তো বেশি দিন টিকে। কিন্তু এটা যদি আরও কন্টিনিউ করে, আরও 2 মাস 3 মাস, তাহলে কিন্তু অনেকেই আবার সেই করোনার সময় যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা ঘটবে, অনেকেই বন্ধ হবে, প্রোডাকশন লস করবে। বা অনেকে, যেমন আমরা এখন ডিম বিক্রি করে দিচ্ছি, একটা হ্যাচিং ডিমের উৎপাদন খরচ কিন্তু 35 টাকা থেকে 37 টাকা, সেই ডিমটাই এখন বাজারে অনেকেই বিক্রি করে দিচ্ছে ওই যে 8 টাকা দামে, কারণ ওই যে নর্মাল ডিমের মতো বিক্রি করে দিচ্ছে। কারণ হ্যাচিং ডিম আসলে একটু ভিন্ন ধরনের, এটা অনেক সাইজে বড় হয়, সুন্দর হয়, এখানে অনেক বেশি ইনভেস্টমেন্ট, অনেক বেশি খরচ, এটা কস্টিং অনেক বেশি, সেটা এখন ওইভাবে বিক্রি করছে, এখানে একটা লস হচ্ছে। তো ইন্ডাস্ট্রি অবশ্যই বেশ সমস্যার মধ্যে পড়বে। আরেকটা বড় সমস্যা হবে, আবার কিন্তু দেখবেন একটা গ্যাপ পড়বে, যখন বাচ্চার দাম অনেক বেড়ে যাবে, এবং হয়তো ডিমের ক্ষেত্রেও তাই, ডিমের দাম বেড়ে যাবে, এখন মুরগির দামও বেড়ে যাবে। এই যে বাড়বে, এই কথাটাই আসলে এই সিন্ডিকেট হিসেবে আসে, কারণ তখন তো চাহিদাটা বেশি, মানে সামনে সেরকম একটা ভিলেনের গল্পের জন্য আমরা অপেক্ষা করছি, যেটা বলছেন। এখনকার ভোগান্তিটা যদি যথাযথভাবে আমরা এখনই অ্যাড্রেস না করি, সেই জায়গায় যাবে। ডক্টর রুশাদ ফরিদী, কি করে এই যে গল্প, একবার নায়ক অবতারণা করছেন দৃশ্যপটে, আবার ভিলেন আসছে, এই জায়গা থেকে বেরিয়ে এসে খামারির কথা বলি, ভোক্তার কথা বলি, এবং যারা ব্যবসা এর সাথে জড়িত রয়েছে, শ্রমবাজার, সাপ্লাই চেইন, সবাইকে একটা স্বস্তি দেওয়ার কি কোনো কিছু আপনাদের মডেলের মধ্যে, অর্থনৈতিক মডেলের মধ্যে কোনো কিছু আছে কিনা, বা সেই জায়গায় কার দায়িত্বটা আসলে প্রধান দায়িত্ব, যে এই সব কিছুকে জুড়ে একটা সুন্দর মালা গাঁথবেন? জি, তো যেটা আপনার ওই আগের প্রশ্নটা যেটা ছিল যে ওই মূল্য স্থিতিশীলতার বিষয়টা, প্রাইস স্ট্যাবিলাইজেশন, সেটার সাথেই এটা সম্পর্কযুক্ত। তো মার্কেট, আমরা অর্থনীতির ভাষায়
এই ধরনের সিচুয়েশন যখন দাম অত্যাধিকভাবে কমে যায় এবং ভোক্তাদের কাছে যে প্রোডাক্টটা যারা দিচ্ছে সাপ্লায়াররা যখন ক্ষতিগ্রস্ত হয়, তার মানে কি মার্কেটটা ঠিকভাবে অপারেট করছে না, এটা এক ধরনের মার্কেট ফেইলিয়ার আমরা বলি। তো সেটা আসলে মার্কেটের যারা পার্টিসিপেন্ট তাদের পক্ষে আসলে এটা থেকে উত্তরণ সম্ভব হয় না। আমি যদি একটু খেলার মাঠের সাথে তুলনা করি, খেলার মাঠে দুই পক্ষ খেলছে, ধরেন আবাহনী মোহামেডান। তো এখন আবাহনী মোহামেডান কয়টা গোল দিবে একজন আরেকজনকে, এটা দেখার দায়িত্ব তো রেফারির না, তাই না? তো ফ্রি কিকটা কীভাবে করবে এটা দেখার দায়িত্ব তো রেফারির না। তেমনিভাবে জিনিসপত্রের দাম কত হবে সেটা দেখার দায়িত্ব কিন্তু সরকারের না, যদি সে প্রকৃতপক্ষে মুক্তবাজার অর্থনীতিতে থাকে। মুক্তবাজার অর্থনীতিতে এই যে জিনিসপত্রের দাম নির্ধারণ করে দেওয়া, এর বেশি উঠতে পারবে না, এটা তো মুক্তবাজার অর্থনীতি স্পিরিটের সাথে। আপনি বলছেন সেখানে রেফারির মতো, অর্থাৎ বাজারে অনিয়ম হচ্ছে কিনা, ফাউল হচ্ছে কিনা সেটি দেখার দায়িত্ব, কিন্তু চূড়ান্ত স্কোর কি হচ্ছে সেটি দেখার দায়িত্ব সরকারের না। কিন্তু তারা যদি সেটাই করতে চায়, রেফারি যদি কিভাবে গোল দিতে হবে সেটা নির্ধারণ করতে চায়, কিংবা কয় গোলে খেলা শেষ হবে, তাহলে তো সেই খেলাটা ঠিকভাবে হয় না, খেলার স্পিরিটটা নষ্ট হয়, সে খেলা কেউ দেখবেও না, সেটা খেলার স্পোর্টসের জন্য সেটা ক্ষতিকর। তেমনিভাবে সরকার যখন এই জিনিসপত্রের দাম নির্ধারণের মধ্যে ঢুকে পড়ে তখন তারা এই পুরো প্রসেসটাকে নষ্ট করে ফেলে। কিন্তু তারাও দেখেন প্রসেসে ঢুকছে, তারা কিন্তু আধা খাচড়াভাবে কাজটা করছে। সেটা তারা জিনিসপত্রের দাম সর্বোচ্চ মূল্য, যেটাকে অর্থনীতির ভাষায় আমরা বলি প্রাইস সিলিং সেট করছে, কিন্তু প্রাইস ফ্লোর কিন্তু তারা সেট করছে না। যেই জিনিস, যেমন আজকে বলছেন একটা মুরগির বাচ্চার দাম 6 টাকা, এটা তো অকল্পনীয় ব্যাপার। 6 টাকা যেটা ডিমের দামের চেয়েও কম, তাহলে কি এখন কি সরকারের উচিত ছিল না যে এটা 30 টাকা বা 40 টাকা যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়? তো তার মানে কি, তার মানে আপনি যেইভাবে ইন্টারভেন করছেন সেই ইন্টারভেনশনের দায়িত্বটাও পালন করছেন না। আপনারা জাস্ট লোক দেখানো জনপ্রিয় কিছু মেজারমেন্ট দিচ্ছেন মানুষকে দেখানোর জন্য যে আমরা ভোক্তা, কারণ ভোক্তারাই বেশিরভাগ ভোটার, সেই তুলনায় তো আমাদের ব্যবসায়ী সংখ্যা কম। সেই জন্য সেই ভোটারদের আপনি ভোট ব্যাংক ঠিক রাখার জন্য আপনি একটা পপুলিস্ট বাট খুবই ক্ষতিকরভাবে ইন্টারভেন করছেন। তো এই জন্য সরকার যদি সত্যি আন্তরিক হয় বিষয়গুলোতে, কারণ আসলে দিনের শেষে হয় কি, তার ভোক্তাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যদি জিনিসপত্রের দাম এরকম ওঠানামা করে। কারণ কি হবে, যখন জিনিসপত্রের দাম অনেক কমে যাবে তখন কি হবে, অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে, যেটা উনি বলছিলেন এবং যেটা আপনি বললেন, কিছুদিন পর 5 মাস পরে গিয়ে দেখা যাবে হয়তো ভিলেনের গল্প আমরা তখন শুনতে পাবো। কিন্তু ভিলেনের গল্প বলে হয়তো মিডিয়ার কাটতি হবে অনেক বেশি, বা লোকজন হয়তো গালিগালাজ করবে সিন্ডিকেট বলে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কে হবে, আমরা ভোক্তারাই তো বাজারে যে বেশি দামে আমাকে কিনতে হবে, তাই না? কারণটা কি, কারণ এখন যেই ব্যবসায়ীরা লস করে মার্কেট থেকে চলে যাচ্ছে, প্রোডাকশনটা তখন কমে যাবে, তাই না? তো এই যে প্রোডাকশন বাড়া কমার যে খেলাটা, এই খেলাটার মধ্যে ক্ষতিগ্রস্ত কিন্তু সমাজের, কারণ ব্যবসায়ীরাও সমাজের অংশ, ভোক্তারাও সমাজের অংশ, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই জায়গাটাতে সরকার যেটা করতে পারে যে এই যেটা উনি বললেন যে এই বাচ্চা যা একদিনের মধ্যে বিক্রি করতে হয়, তো এই একদিনের মধ্যে বিক্রি করার যে ট্রিমেন্ডাস একটা প্রেশার, এটার জন্য এটা সংরক্ষণের কোনো উপায় আছে কিনা? যেমন আমি এটার সাথে যদি তুলনা করি, হয়তো নেই, কিন্তু আমি যদি এটাকে তুলনা করি ধরেন টমেটোর সাথে বা খুব মাছের সাথে, তাই না? একটা জেলে যখন একটা মাছ ধরে নিয়ে আসলো অনেক, কিন্তু বাজারে যদি ক্রেতা না থাকে, সে কম দামে বিক্রি করে দিতে বাধ্য হয়। আমরা তো দেখেছি, এরকম ছবিও পেপারে এসেছে যে যেই গাড়িতে করে তারা টমেটো নিয়ে আসছে, অনেক কিছু বিক্রি করতে না ফেলে ওগুলা ওখানে ফেলে দিয়েই চলে গেছে, কারণ ওটা যে আবার বহন করে নিয়ে যাবে সেই টাকাটা দিলে ওই লসটা উঠবে না, তাই না? তো সেই ক্ষেত্রে এই ধরনের কেসে সাধারণত কি হয়, উন্নত দেশে কিন্তু আপনি দেখবেন যে প্রাইস ফ্লাকচুয়েশনগুলো কম হয়, কারণ
তাদের হিমাগার বা অন্যান্য স্টোরেজ, এই বিষয়গুলো কিন্তু খুব উন্নত, যার ফলে যখন দেখা যায় যে জিনিসপত্রের দাম অনেক কমে যাচ্ছে, তার সিগন্যালটা হলো সাপ্লাই অনেক বেড়ে গেছে, তখন সরকারের থেকে অথবা প্রাইভেট সেক্টর অথবা সরকার যেভাবেই হোক সেই অতিরিক্ত পণ্যটা মার্কেট থেকে তুলে নিয়ে হিমাগারে রেখে দেয়। তারপরে যখন আবার ওই 5 মাস পরে যখন জিনিসপত্রের দাম আবার বাড়তে থাকে, তখন আবার ওই সাপ্লাই থেকে আসে, তখন কিন্তু প্রাইস স্টেবল থাকে। এই জন্য যখন ডিফিকাল্ট সিচুয়েশন, ডিফিকাল্ট বলতে বলছে সাপ্লাই যখন কম, তখন যে প্রাইসটা আর যখন খুব অ্যাবান্ডেন্ট, সেটার মধ্যে খুব একটা ডিফারেন্স কিন্তু মানে এখানে ব্যালেন্স করার জন্য আপনি বলছেন যে একটা কম্প্রিহেন্সিভ ইন্টারভেনশন দরকার গভর্নমেন্টের বা রেগুলেটরি অথরিটির। অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সেটা হলো যে সরকারের ক্ষেত্রে থেকে অথবা প্রাইভেট সেক্টরের সাথে মিলে বা প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করে এই মেকানিজমগুলো অ্যারেঞ্জ করা, কিন্তু পোলট্রি ফার্মে এটা করা যায় কিনা আমি জানি না। আর আমি এটা ওভারঅল ইন্ডাস্ট্রি সিচুয়েশনের কথা বলছি। আর আরেকটা বিষয় হলো এই কম্পিটিশন কমিশনের কথা যেটা এর আগে এসেছে। কম্পিটিশন কমিশনের আমি একটা জাস্ট উদাহরণ দেই। 2023 সালে এই পোলট্রি ফার্মে যখন আপনাদের মনে থাকতে পারে যে পেট্রোলের দাম হঠাৎ করে বাড়ানো হলো, তখন ট্রাক মালিকরা ধর্মঘট ঘোষণা করলো। তো ধর্মঘট ঘোষণা করার ফলে হলো কি পুরো মানে ট্রান্সপোর্টেশনটা বন্ধ হয়ে গেল। এবং এতে কোন জিনিসপত্রের দাম সবচেয়ে বেড়েছে? সবচেয়ে যেগুলো হচ্ছে গিয়ে পচনশীল, হ্যাঁ। এবং এর ফলে মুরগির মাংস 100 টাকা বেড়ে গেল, তারপর সব গরুর মাংস বেড়ে গেল, তারপর শাকসবজির দাম বেড়ে গেল, সব কিছু বেড়ে গেল। কিন্তু কম্পিটিশন কমিশন কী করলো? এই পোলট্রি ফার্মের মধ্যে যেগুলো বড় 2-1টা আছে তাদেরকে 5 কোটি টাকা ফাইন করলো। কি কারণ দেখালো যে তারা অবৈধভাবে মার্কেট ম্যানিপুলেশনের মাধ্যমে দাম বাড়িয়েছে। তো মার্কেট ম্যানিপুলেশন কথাটা তো খুবই অস্পষ্ট। তারা কিন্তু কোনো ব্যাখ্যা দিল না যে কি এভিডেন্স তাদের কাছে আছে মার্কেট ম্যানিপুলেশন। তাহলে এটা কেন হলো? কারণ কম্পিটিশন কমিশনে কোনো অর্থনীতিবিদ বা কোনো মার্কেট অ্যানালিস্ট উপায়ে মার্কেট অ্যানালিস্ট করে কিন্তু এই জিনিসটা আসে নাই। এবং যার ফলে কি হয়েছে, এই যে একটা ওনারা খুবই অদক্ষতার পরিচয় দিয়ে এরকম একটা কাজ করলেন, এগুলো কিন্তু তারপরে উচ্চ পর্যায়ে হাইকোর্টে যে এগুলো আর ধোপে টিকছে না। কিন্তু ওই সময় কিন্তু একটা অস্থিরতা তৈরি হচ্ছে, মার্কেটে ব্যবসায়ীদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, এবং এগুলো খুব বাজে সিগন্যাল দিচ্ছে পুরো এই সেক্টরটা। এবং আপনার সেই আগের কথায় ফিরে যায়, এই যে ন্যারেটিভের কথা বলছেন, সিন্ডিকেট বা খুব স্বাভাবিকভাবে গণমাধ্যমে এগুলো যখন কভার করে যে তো জরিমানা করা হলো, সেটা কিন্তু রিইনফোর্স করে সেই কথাটাকে এবং পুনঃপ্রতিষ্ঠা করে। আমরা সেটা নিয়ে কথা বলবো একটু। জনাব সুলতান মাহমুদ, একটু জানতে চাই, যেই জায়গায় আপনি আগের অংশে বলেছিলেন আমাদের কৃষি সম্পর্কিত অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে, অধিদপ্তর রয়েছে, অন্যান্য রয়েছে, এখানে একটা বড় জায়গা হচ্ছে তথ্য, বাজারের চাহিদা কি, উৎপাদন কি, সিজনাল ক্যালেন্ডারটা কি, কোন সময়টাতে কি হবে, এগুলোকে কাজে লাগিয়ে আগাম ধরুন সামনের দিনগুলোতে যেটি বলছে যে রমজানে আমার চাহিদা বাড়বে, তাহলে আসলে এখন থেকেই যদি আমার সেই প্রস্তুতিটা থাকে, কিংবা কোরবানির পরে এই চাহিদাটা কমবে, এই তথ্যের ব্যবহার সারা পৃথিবীতে আমরা দেখছি ডেটা বিকাম এ ভেরি বিগ ইনস্ট্রুমেন্ট, কিন্তু এইখানে এটি কাজ করছে না, বারবারই ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন শেষে হয় ভোক্তা, না হয় গিয়ে খামারি। ধন্যবাদ। অর্থনীতির আধুনিক অর্থনীতির একটি শব্দ আছে, ইনফরমেশন ইজ মানি, তথ্যই অর্থ, এরকম একটি শব্দ আছে, প্রচলিত আছে। সেই জায়গা থেকে যদি আপনি একটু বিশ্লেষণে যেতে চান, যেটি আমার দুজন আলোচকের কথায় কতগুলো জায়গা নেমে এসছে, যেমন রশাদ ফরিদি যেটি বলছিলেন যে দামের উপরে কোন পর্যন্ত যেতে পারবে সেটি সরকার ঠিক করে দিচ্ছে, কিন্তু নিচেরটা আসলে এই সমস্ত কমোডিটি আইটেম, বিশেষ করে পচনশীল, যেগুলো জীবন নিয়ে খেলা, একরকম বলতে পারেন পোলট্রিটা পুরোটাই একটি জীবন চক্র নিয়ে খেলা। তো সেই জায়গাটাতে আসলে দাম বেঁধে দেওয়া নিচে বা উপরে কোনোটাই কিন্তু সুখকর নয়। কারণ আপনি দামের সিলিং করে নিচে করে আপনি দিলেন, উপরেরটা যখন দিয়েছেন নিচেরটাও দিলেন যে 30 টাকা। এখন যেটি মাহবুব সাহেব বলছিলেন যে এখন যেখানে প্রোডাকশন দরকার অন অ্যান অ্যাভারেজ 1,60,00,000 ডিম প্রতিদিন, বাচ্চা প্রতি সপ্তাহে 1,60,00,000 ব্রয়লার বাচ্চা। তো সেই জায়গায় যদি
50,000 প্রত্যেক দিন বেশি উৎপাদন হয়, সেখানে যদি দাম বেঁধেও দিল সর্বনিম্ন দাম 30 টাকা, উনি বলছেন একটি হ্যাচিং ডিমের খরচ হলো 35 টাকা, একটি বাচ্চা গিয়ে দাঁড়াচ্ছে 46 টাকা। তো সেটিকে যদি মনে করেন 35 টাকা বা 30 টাকাই সিলিং করে দিল, তাহলে উনি যদি, তার মানে কি এর নিচে বিক্রি করতে পারবে না, তাহলে পথ কি? যেগুলো প্রোডাকশন হচ্ছে সেগুলোকে ডাম্পিং করে ফেলতে হবে, ডিস্ট্রয় করে ফেলতে হবে। সেটি কি ওই ইন্ডাস্ট্রি বা আমার অর্থনীতির জন্য সুখকর? মোটেই না। আবার উচ্চ দাম যখন আপনার মার্কেটে, যখন খুব ক্রাইসিস, যে সময়টার কথা উনি বলছিলেন যে ট্রাক ঢুকতে পারছে না, পণ্যবাহী কোনো যানবাহন চলছে না, বা আমরা বিভিন্ন সময় হরতাল ধর্মঘট দেখি, তখন ঢুকতে পারছে না, তখন ঢাকাতে প্রতিদিন কি পরিমাণ ডিমের প্রয়োজন হয় বা মুরগির প্রয়োজন হয়। যখন সাপ্লাই এবং ডিমান্ড চেইনটা স্বাভাবিক থাকবে না, তখন আপনি মূল্য বেঁধে দিয়ে তো কোনো লাভ হবে না। অর্থাৎ আমি মোটা দাগে মনে করি যে এই সমস্ত পণ্যের ক্ষেত্রে এগুলোর দাম বাজার ভিত্তিক হতে হবে। বাজার ঠিক করবে এটির দাম কখন কোনটা হবে। নিয়ন্ত্রণ কোনটা করবে? নিয়ন্ত্রণ হলো, যেমন আমি বলছি যে ব্যবসায়ীদের পক্ষ থেকে, আপনি যেটি বলছেন তথ্যের কথা, কোন মৌসুমে কি পরিমাণ চাহিদা এবং উৎপাদন, চাহিদাটা আগে ঠিক করতে লাগবে। আমরা হামেশা আমরা বলে থাকি যে আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বিবিএস, যেটাকে আমরা বলে থাকি যে তাদের কাছে কোনো সঠিক তথ্য নাই, তারা ফেব্রিকেটেড তথ্যটা সবসময় একটু বাড়িয়ে, যেমন যদি আপনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে এবং বিপণন অধিদপ্তরের কাছে যান, তাদের এই একটি মিনিস্ট্রির মধ্যেই দুটি সংস্থা, তাদের মধ্যে উৎপাদন যারা করছে তারা বলছে যে আমার চাহিদা প্রত্যেক দিন 3.5 কোটি ডিম। জি। আর যিনি বিপণনের সাথে আছেন উনি বলছেন আমার প্রত্যেক দিন ডিমের চাহিদা 4.5 কোটি, 1 কোটি গ্যাপ। তো এখানটাতে যে হ্রাস টানতে পারে সেটি হলো ওনরা যারা প্রোডাকশন করছেন, প্রোডাকশনের সাথে বিভিন্ন স্তরে যারা আছেন, তাদের কিন্তু একটি ইনফরমেশন অলরেডি ব্যাংক তৈরি হয়ে গেছে, কোন বছরের কোন কোন সময় কোনটা চাহিদা আছে। সেই চাহিদার ভিত্তিতে ওনারা যদি হ্রাস টেনে ধরতে পারেন যে আমার ইন্ডাস্ট্রির সদস্য এরা, আমার সদস্যভুক্ত ওনাদের সংগঠন আছে, সেখান থেকে যে তারা বসে ঠিক করা যে ভাই যেহেতু দাম, তুমি প্রোডাকশন করছো এত, সারপ্লাস প্রোডাকশন হলে তোমার লোকসান হচ্ছে, আমাদের সবার হচ্ছে, অতএব আমরা সারপ্লাস প্রোডাকশনে যাব না, সেখানটাতে ঠিক করুক। আবার যদি সেটি গিয়ে আবার ওনারা চিন্তা করে যে প্রোডাকশন, আমার মার্কেট চাহিদা এত, কিন্তু আমরা 10 লাখ প্রোডাকশন কম করব, তাহলে কিন্তু ওনারা আবার এই ম্যানিপুলেশনের মধ্যে পড়ে যাবে, যে বাজার কারসাজি। সেই জায়গাতে না গিয়ে একটি জায়গায় আসতে লাগবে যে প্রোডাকশনটা আমার চাহিদার ভিত্তিতে প্রোডাকশন যদি হয়, তাহলে কিন্তু সরকারকে এবং মূল্য ঠিক করে দেওয়া লাগে না। আবার এই যে এখন যে নতুন বর্তমান প্রেক্ষাপট আমরা দেখছি, সেই জায়গাটাও কিন্তু তৈরি হয় না। অতএব তথ্যটা কিন্তু ভোক্তার চেয়ে উৎপাদকের তথ্যটা সবচেয়ে বেশি দরকার, এবং উৎপাদক যদি উৎপাদন কত করবে সেই জায়গাটাতে ঠিক রাখতে পারে, তাহলে মার্কেট, কারণ সে উৎপাদন করবে, মার্কেটের ডিমান্ড কতটুকু, তাহলে এই যে গল্প আপনারা নায়ক, খলনায়ক, ভিলেন আপনারা বানাচ্ছেন, তো এই ভিলেনেরও আবির্ভাব ঘটে না, নায়কেরও আবির্ভাব ঘটে না। কম্পিটিশন কাউন্সিল যে কাজটি করছে, আমি আবার বলবো আপনাদের মাধ্যমে, এই দীপ্ত টেলিভিশনের মাধ্যমে সরকারের কাছে, যে কম্পিটিশন কাউন্সিলটাকে যেভাবে রূপদান করা হয়েছে সেখানটাতেই ভুল আছে। আপনি যদি পার্শ্ববর্তী দেশগুলোর কম্পিটিশন কাউন্সিল দেখেন, আমাদেরটা যদি দেখেন, তাহলে সেখানে দেখবেন, এবং যেটি করা হয়েছে সেটিরও কিন্তু বাস্তবায়ন ঠিকমতো হচ্ছে না। যে আলোচনাটি এসছে যে সেখানে কোনো গবেষক নাই, সেখানে মার্কেট অ্যানালিস্ট নাই, অ্যাডমিন ক্যাডারের লোকজন দিয়ে আপনি ভরে রেখেছেন কম্পিটিশন কাউন্সিলকে। একইভাবে ভোক্তা অধিকারের আপনি শুধুমাত্র ঢাকা বা পার্শ্ববর্তী, সারা দেশে কিন্তু এর অ্যাক্টিভিটিস নাই। আপনাকে যদি করতে হয় তাহলে সব জায়গা থেকে এটিকে একইভাবে সমানতালে করতে লাগবে। এটি যেমন আছে, তেমনি ভোক্তা, এই যে উৎপাদক যারা, আমি তো কম দামে কিনতে পারলে খুশি, কিন্তু এই খুশির পরবর্তী লং টার্ম এর ইফেক্টটা কতখানি, সেটিকে কিন্তু সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেগুলো আছে বা বিভাগ যারা আছে, তাদের কিন্তু এখনই, তারা যদি সেখানটাতে দৃষ্টি না দেন, তাহলে কিন্তু আবার বর্ডার ওপেন করে দিতে লাগবে, আবার এই রোগযুক্ত বা রোগাক্রান্ত মুরগি বা মুরগির ডিম
বাংলাদেশের বাজারে ঢুকবে এবং এই ইন্ডাস্ট্রি তার মানে স্থিতিশীলতাটা নষ্ট হবে এবং নষ্ট হবে এবং সেটা আমাদের জনস্বাস্থ্যের জন্য একটা বড় জনস্বাস্থ্যে খুব বড় ধরনের একটা ঝুঁকি তৈরি করবে। আমরা দেখছি কিন্তু যে অতিমাত্রায় হরমোনযুক্ত এই বিশেষ করে পোলট্রি খাবারে, যেটি হেলথ হ্যাজার্ড, ওয়ার্ল্ড হেলথ যে সংগঠন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা কিন্তু এই খাদ্যের ব্যাপারে খুব সচেতন। আমরা সেই জায়গায় এবং বাড়তি চাহিদা তৈরি হলে সেটি অভ্যন্তরীণ বাজারেও আমাদের অসাধু ব্যবসায়ীরাও এটি অবলম্বন করতে পারে। আমরা একেবারে শেষ ভাগে আছি, একটু রুশাদ ফরিদের কাছ থেকে শুনতে চাই যে আলোচনাটি জনাব সুলতান মাহমুদ বলছিলেন, আমরা নায়ক খলনায়কের জায়গা থেকে আসলে এই দৃশ্যপটে যারা রয়েছেন প্রত্যেকে যেন চরিত্র অভিনেতা হন, যার যার দায়িত্বটি যেন নিষ্ঠার সাথে পালন করেন। সেইভাবে যদি সামনের দিনগুলোর এগুতে চায়, কয়েকটা পলিসি রিকমেন্ডেশন বা কয়েকটা যদি বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এবং পাশাপাশি যারা নীতি নির্ধারক রয়েছেন এবং রেগুলেটরি অথরিটি রয়েছেন, ইনক্লুডিং কম্পিটিশন কমিশন, ভোক্তা অধিকার কাউন্সিল, তাদের ক্ষেত্রে কি করার রয়েছে সামনের দিনগুলোকে, যেহেতু আমরা প্রেডিক্ট করতে পারছি যে এই অস্থিরতার একটা কিন্তু ফলাফল সামনের দিনে অপেক্ষা করছে। জি, তো পলিসি রেকমেন্ডেশন কথা বলার আগে আমি যাতে একটা জিনিস অ্যাড করি, যেটা আমার অন্যান্য আলোচকরা বলছিলেন, যে প্রথম কথা হলো যে এই যে 6 টাকায় বাচ্চা নেমে, মুরগির বাচ্চার দাম নেমে আসা, 8 টাকায় ডিম বিক্রি করা, এবং উনি বলছিলেন যেটা 1 মাস ধরে চলছে। তো 1 মাস ধরে একটা ট্রিমেন্ডাস লসের মধ্যে দিয়ে ওনারা যাচ্ছেন, যেখানে এটার দাম হওয়া উচিত ছিল 50-58 টাকা। তো এটাই তো, এর চেয়ে বড় প্রমাণ কি আছে যে এই মার্কেটে কোনো সিন্ডিকেট নেই? এর চেয়ে বড় প্রমাণ তো আর কিছু নেই। 1 মাস ধরে একটা ব্যবসায়ী সর্বশান্ত হয়ে যাবে যাতে নিজের ইচ্ছায়। তাদের যদি একটা ক্ষমতায় থাকতো তাহলে তারা, যেখানে উনি বলছিলেন যে 1.5 কোটির মতো যদি প্রোডাকশন হয় তাহলে একটা মোটামুটি স্ট্যাবিলিটি থাকে, তাহলে কোন শখে তারা 2 কোটির উপর বিক্রি করছে? এটাই প্রমাণ করে যে তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন, সিন্ডিকেট থাকা মানেই তো দেয়ার শুড বি এ কোঅর্ডিনেশন, প্ল্যান করে করার কথা, ওটা নাই। কারণ এখানে অসংখ্য ব্যবসায়ী তাদের নিজেদের মতো করে কাজ করছে। তো সেটা এখন মিডিয়া তো মুক্ত মিডিয়া আমরা মনে করি, যদিও মিডিয়া কখনোই পুরোপুরি মুক্ত নয়, কিন্তু এই ধরনের গল্পগুলো আসলে মিডিয়াকে এবং সরকারেরও দায়িত্ব হবে। কারণ সরকার যেমন, আমাদের মিডিয়ায় কতগুলো ব্যাপার আছে যে হিংসাত্মক কথাবার্তা ছড়ানো যায় না, এগুলো নিয়ে কিন্তু যতই মুক্ত হোক সরকার তারপর একটা খবরদারি করতে পারে। তেমনি সরকারেরও কিন্তু এই ক্ষেত্রে খবরদারি করা উচিত, যে মিডিয়াকে আর একটু দায়িত্ববান হওয়া এই বিষয়গুলোতে। এটা হলো একটা বিষয়। আর অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে ধরা যাক মিডিয়া তার মতো করছে, মুক্ত মিডিয়া তার মতো করছে, তাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকার তো নৈর্ব্যক্তিক থাকতে পারে, অবজেক্টিভ থাকতে পারে। সে বলছে মিডিয়া যা করুক, আমরা রাইট কাজটা করব। তো রাইট কাজটা কি হবে? আজকে যদি আমাকে বলা হয় যে আপনি যে প্রশ্নটা করেন, পলিসি দেওয়া হোক, আপনি প্রথমে আইডেন্টিফাই করেন, দরকার হলে উন্নত বিশ্বে তো পোলট্রি ব্যবস্থা আছে, সেখানে পোলট্রি ম্যানেজমেন্টটা কিভাবে হয়, সেখানে প্রোডাকশন ম্যানেজমেন্টটা কিভাবে হয়, সেখানে প্রাইস শক যেগুলো আসে সেটা কিভাবে ম্যানেজ করা হয়। সেগুলো কিন্তু খুব রকেট সায়েন্স না, সেগুলো খুব সহজেই এসে এখানে ইমপ্লিমেন্ট করা যায়। তো কিন্তু আপনি সরকারও যদি সেই সিন্ডিকেট নেগেটিভে থেকে, কারণ সরকারের জন্য সবচেয়ে সহজ উপায় কিন্তু একটা স্কেপগোট দিয়ে দেওয়া, কাউকে দোষ দিয়ে দেওয়া। তো এই জন্য সরকার কিন্তু ওই যে 3 কোটি টাকা 5 কোটি টাকা ফাইন করা হলো, এটা কিন্তু সরকারের কাছ থেকেই সে সাপোর্টটা আসছে, কারণ তাকে সে মাথাটা খাটাতে হচ্ছে না, এটার পিছনে এফোর্ট দিতে হচ্ছে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হয়তো তারা অনেকে সরকারের থেকে অনেকে বোঝেই না যে এটা আসলে সিন্ডিকেটের বাইরে কিছু আছে, তারা হয়তো মনে করে এটাই ঠিক। তো এই জন্য আমার কাছে মনে হয় সরকারের পক্ষ থেকে দক্ষ এবং যারা গবেষক এবং যারা যিনি বলে মার্কেট অ্যানালিস্ট, তাদেরকে কম্পিটিশন কমিশন, ভোক্তা অধিকার এসব জায়গায় অবশ্যই আনতে হবে এবং প্রত্যেকটা সিদ্ধান্ত, এখন তো যেটা বললেন যে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং, আমার প্রত্যেকটা ডিসিশন হবে অ্যাডহক বেসিসে না, ন্যারেটিভ ডমিনেন্ট ন্যারেটিভ এবং সাবজেক্টিভ না, ডমিনেন্ট ন্যারেটিভ কি আছে সেটা দেখে না, পপুলিস্ট পলিসি দেখে না। তো এই বিশ্বে খুবই দুঃখের কথা, এই আধুনিক 21শ শতাব্দীতে এত ইনফরমেশন ফ্লো এর তুঙ্গে আমরা আছি, আমরা চাইলেই আমরা সঠিক তথ্যটা জানতে পারি, তারপরেও
আমরা ওদিকে যাচ্ছি না এখনো। ওই আমরা একটু সময় স্বল্পতাতে রয়েছি, প্রত্যাশা থাকবে সেটা। জনাব মাহবুবুর রহমান, একেবারে শেষ কোনো পরামর্শ যদি থাকে। আসলে আমরা এই আলোচনায় যে জিনিসটা বুঝলাম যে চাহিদা বেড়ে গেলে দাম মানে ভোক্তারা ঠকে যায়, আবার চাহিদা কমে গেলে উৎপাদকরা ঠকে যায়। এখন আমাদেরকে ইন্ডাস্ট্রির সুবিধাও দেখতে হবে, ভোক্তার সুবিধাও দেখতে হবে, অর্থাৎ উইন উইন পজিশনে থাকতে হবে। এখানে যে বিষয়টা আলোচনা হয়ে গেছে অলরেডি, যে এখানে একটা সমন্বিত উৎপাদন ব্যবস্থা দরকার, যে আমাদের প্রয়োজন কি সেই পরিমাণে উৎপাদনটা হবে। আর এটা কিন্তু উৎপাদকরা পারে না, কারণ উৎপাদকরা কিন্তু একজনের কম্পিটিটর। উনি চায় উনি মার্কেটে সবচেয়ে বড় প্রফিট করে নেবে, উনিও চায় সবচেয়ে বড় প্রফিট করে নেবে। ওখানে কম্পিটিশন চলে হলো কে কার চেয়ে বেশি বড় হবে বা প্রোডাকশন করবে বা লাভ করবে। তো এই জন্য এখানে এই চিন্তাটা আসলে দায়িত্বটা দেওয়া যাবে না, এটা হলো সরকারের দায়িত্ব মূলত। এই জন্য সংশ্লিষ্ট যেই মন্ত্রণালয়গুলি আছে, আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর বা কৃষি বিপণন অধিদপ্তর বা এখানে বাণিজ্য মন্ত্রণালয়, এই সবাই মিলে সমন্বিতভাবে, প্রধানত আমাদের এই সেক্টরটা প্রাণী সম্পদ মানে অধিদপ্তর আন্ডারে চলে, মন্ত্রণালয়ের আন্ডারে। তো সেক্ষেত্রে সবাই মিলে উৎপাদকদের পর্যায়ে একটা সমন্বিত উৎপাদন ব্যবস্থা, একটা কৌশলপত্র, এটা অবশ্য কাজ চলছে, গত 2 বছর থেকে কাজ চলছে। সেটা একসময় একটু ভালো রেজাল্ট আসছে, এরপরে আবার এটা সরকার সেটাকে বেগবান করা। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে আজকের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য, এবং নানাভাবে আমরা বলবো যে এটিকে খুব বিশ্লেষণাত্মক জায়গা থেকে আপনারা আলোচনা করেছেন এবং স্বরূপটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। নিশ্চয়ই সেখান থেকে একটা উত্তরণের পথও আমরা এবং পাশাপাশি নীতি নির্ধারকরা খুঁজবেন। দর্শক, যেমনটি আমাদের অতিথিরা বলেছেন যে এই বিষয়টিকে আসলে সমন্বিতভাবে দেখার সুযোগ রয়েছে। শুধুমাত্র কত কমে কিনলাম বা কত বেশিতে কিনলাম তাৎক্ষণিকভাবে সেই বিচার না করে পুরো পোলট্রি ইন্ডাস্ট্রির সাপ্লাই চেইনটাকে, তার যে উপাদানগুলো রয়েছে এবং তার সাথে যারা বাজার বোঝেন, বাজার ব্যবস্থাপনা বোঝেন, সেই অংশীজনদের সাথে মতামতের ভিত্তিতে আসলে সরকারকে উদ্যোগ নিতে হবে যেন এটা সারা বছর ব্যাপী চাহিদা এবং যোগানের একটা স্থিতিশীলতার ভেতর দিয়ে ভোক্তা, উৎপাদক এবং এর সাথে যারা জড়িত রয়েছেন ব্যবসা বাণিজ্যের, তাদের সবার কাছে একটি স্বস্তিজনক সেক্টর হয়। তখনই বলা হয় সেই সেক্টরকে একটি স্থিতিশীল সেক্টর। আমরা আশা করব যে পোলট্রি সেক্টরে সরকার সেইভাবেই নজর দিবেন এবং সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে এগিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ যারা ছিলেন আজকের এই বিজ ট্রেন্ডসে।